এই ঘটনাকে ঘিরে সেনা সদর দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, শান্তিপূর্ণ উপায়ে নিবৃত করতে না পেরে তারা বল প্রয়োগ করেছেন। সেনাবাহিনী বলেছেন তারা ঘটনা ঘটিয়েছেন, বল প্রয়োগ করেছেন। সরকারের আইন উপদেষ্টা বলছেন তিনি এর তীব্র নিন্দা জানাচ্ছেন। আসিফ নজরুলের এই স্ট্যাটাসের নিচে আবার তাদের নিয়োগকর্তা হিসাবে পরিচিত হাসনাত আব্দুল্লাহ, তিনি আসিফ নজরুলের স্ট্যাটাসকে ভণ্ডামি বলেছেন। আপনারা সবাই জানেন বাংলাদেশের সাম্প্রতিক কঠিন অস্থির সময় চলছে। এই সময়ে নানা রকম খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। সর্বশেষ খবর, জাতীয় পার্টির সঙ্গে সংঘর্ষকালে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু আক্রান্ত হয়েছেন। ডাক্তারদের ভাষ্যমতে তার অবস্থা আশঙ্কাজনক। ইন্টারনাল ব্রেন হ্যামারেজের শঙ্কা করছেন তারা। যে কোনো মুহূর্তে নুরুর যে সচেতনতা সেটা বন্ধ হয়ে যেতে পারে, এমন আশঙ্কা তাদের। এই ঘটনাকে ঘিরে সেনা সদর দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, শান্তিপূর্ণ উপায়ে নিবৃত করতে না পেরে তারা বল প্রয়োগ করেছেন, অর্থাৎ তারা শক্তি প্রয়োগ করেছেন। আবার নুরুর সংগঠনের একাধিক নেতা গণমাধ্যমকে বলেছেন সেনাবাহিনী এবং পুলিশ তাদের নেতা নুরু সহ অন্যদেরকে মারধর করেছে। নুরুর সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ, তিনি অভিযোগ করেছেন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এর সঙ্গে জড়িত থাকতে পারে, এটাই তিনি বলার চেষ্টা করেছেন। অন্যদিকে সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। সেনাবাহিনী বলেছেন তারা ঘটনা ঘটিয়েছেন, বল প্রয়োগ করেছেন। সরকারের আইন উপদেষ্টা বলছেন তিনি এর তীব্র নিন্দা জানাচ্ছেন। আসিফ নজরুলের এই স্ট্যাটাসের নিচে আবার তাদের নিয়োগকর্তা হিসাবে পরিচিত হাসনাত আব্দুল্লাহ, তিনি আসিফ নজরুলের স্ট্যাটাসকে ভণ্ডামি বলেছেন এবং আরও অনেকগুলো অভিযোগে অভিযুক্ত করেছেন। আসিফ নজরুলের বিভিন্ন নেতৃবৃন্দ যারা তাদেরকে বসিয়েছেন, তারা আসিফ নজরুলকে বিভিন্নভাবে দায়বদ্ধ করছেন এবং তিনি কি করছেন সব জবাব দিতে হবে এমনভাবে অভিযোগ করছেন। এর কদিন পূর্বে শান্তিপূর্ণ উপায়ে একটা সাংবাদিক সংগঠনের মিলনায়তনে মঞ্চ ৭১ নামক একটি সংগঠন, সেখানে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, আইনের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী, সাংবাদিক মাহবুব কামাল সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন। তারা হামলার শিকার হলেন, মব আক্রান্ত হল। তাদেরকে উদ্ধার করার কথা বলে ডিবি অফিসে নিয়ে আটকে রেখে উল্টো তাদেরকেই সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আসামি করে কোর্টে পাঠিয়ে দেওয়া হলো। কোর্ট তাদেরকে জেলখানায় পাঠিয়ে দিলেন। অন্যদিকে দিনাজপুরে একটি রিসোর্স আক্রান্ত হলো, সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এর ফলে পাশের একটা মাজার এবং মাজারের ভিতর থাকা মসজিদও পুড়ে গেল। কোথায় যাত্রা বাংলাদেশের? অনেকেই প্রশ্ন করছেন। বিপিন নুরের দল বলছে সেনাবাহিনী হামলা করেছে, সেনাবাহিনী বলছে হ্যাঁ আমরাই শক্তি প্রয়োগ করেছি। আর রাষ্ট্রের আর একটি প্রতিষ্ঠান নির্বাহী বিভাগের আইন উপদেষ্টা, তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তাহলে কি আসিফ নজরুল সেনাবাহিনীর অ্যাকশনকে নিন্দা জানালেন? তাহলে সরকারের ভিতরে নির্বাহী বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের ভেতরে কি এখন প্রকাশ্য দ্বন্দ্ব? কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? অপেক্ষা করুন। অস্থির সময়ের বাংলাদেশ সম্ভবত আরও কঠিন পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। অনেকেরই বিশ্লেষণ, মবের রাজত্বে, মবের মাধ্যমে ক্ষমতা দখল করে যারা টিকে আছেন, মব সন্ত্রাস দিয়ে যারা সবকিছু নিয়ন্ত্রণ করছেন, বাড়িঘর দখল, ব্যবসা প্রতিষ্ঠান দখল, গণমাধ্যমের অফিস দখল, এমনকি বিচার বিভাগের প্রধান বিচারপতি সহ
অন্যান্য বিচারপতিদের জোর করে তাড়িয়ে দিয়ে ইচ্ছামতো বিচারক বসানো, সর্বত্রই যখন মবের শাসন চলছে, তখন সাম্প্রতিক সময় ভিপি নূর এবং মঞ্চ ৭১-এ বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত হবার ঘটনা এটা অস্বাভাবিক কিছু না। মব যেখানে যত শক্তিশালী, মবের নিয়ন্ত্রণে যা কিছু হবার সেটাই হবে। যাদের মব প্রতিরোধ করার শক্তি নেই, তারা মবের দ্বারা নিগৃহীত হবেন, এটাই তো স্বাভাবিক। বাংলাদেশ তো এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আর নেই, এখন মবতন্ত্রী বাংলাদেশে পরিণত হয়েছে। মবের রাজ্যের রাজা ডক্টর ইউনূস এই সমস্ত মবকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। এভাবেই তো বিশ্লেষণে বেরিয়ে আসছে তথ্য। অপেক্ষা করুন মবের আরও ভয়ঙ্কর দৃশ্য দেখার জন্য। জননিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়। মানে সেনাবাহিনী যে বল প্রয়োগ করেছে, পুলিশ যে বল প্রয়োগ করেছে, এটি আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে স্বীকার করা হলো এবং বলা হচ্ছে উদ্ভূত ঘটনায় সেনাবাহিনীর ৫ জন সদস্য আহত হন, পুলিশেরও নাকি কয়েকজন সদস্য আহত হয়েছেন, এমনটি জানা গেছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয় সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। খুব ভালো কথা। বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনমনে স্বস্তি ও নিরাপত্তা আনয়নে সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে। দর্শক, এখানে একটু স্মরণ করে দিতে চাই, আপনারা জানেন ডিআরইউতে মঞ্চ ৭১-এর অনুষ্ঠানে গোলটেবিল বৈঠককে ঘিরে যে মব হয়েছিল, সেখানে কিন্তু সেনাবাহিনীও যায়নি, যৌথ বাহিনীও যায়নি, পুলিশও যায়নি, গেছে আক্রান্তকারীদের গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে, যারা মব করেছে তাদেরকে সসম্মানে বিদায় দিয়েছে। এই হচ্ছে সরকারের জিরো টলারেন্স নীতি মেনে চলার সেনাবাহিনীর যে প্রত্যয় ব্যক্ত করেছে, সেটি বললাম, আপনারা বাকিটা মিলিয়ে নেবেন। এছাড়া বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যম সহ যে সংবাদগুলো এসছে, এগুলো বিভ্রান্তির সৃষ্টি করেছে। ২৯ তারিখ দিবাগত রাত ১২টা ১২ মিনিটে অর্থাৎ ৩০ আগস্টের প্রথম প্রহরে প্রকাশিত প্রথম আলোর একটি সংবাদের যা বলা হয়, সেখানে বলা হয় কি, রাজধানীর কাকরাইলে আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই দুই দলের ভিতরে সংঘর্ষ হয়েছে। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে, এটি বলা হয়েছে। শুধু মনে রাখুন, পরে হিসাব মিলিয়ে নেবেন। দুই দলের নেতা কর্মীদের অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, পত্রিকাতে রিপোর্টে এসছে, মিছিল নিয়ে এসে জাপার উপর হামলা করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। আর গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা দাবি করছেন তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই ইট পাটকেল নিক্ষেপ করেছেন। এই বিষয়গুলোতে দৃষ্টি দিতে বলবো। এগুলো কিছুক্ষণ পরেই আবার সব ৩৬০ ডিগ্রি উল্টে যাবে, আপনারা দেখতে পাবেন। প্রথম আলোর ৩০ আগস্ট সকাল ৮টা ৪ মিনিটে একটি প্রতিবেদনের শিরোনাম হলো গণ অধিকার এবং জাপা সংঘর্ষ, এই দুই দলের আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরুল হক সহ বেশ কয়েকজন আহত। এই যে আবার দুই দলের সংঘর্ষের কথা বলা হলো, কিন্তু এখানে অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা বা অসত্য আমি যদি বলি। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস ফোন করে নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন, অত্যন্ত মহৎ কাজ করেছেন। তিনি আশ্বস্ত করেছেন তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এটিও আশার খবর। তবে মজার বিষয়, অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন নূরের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা সুগভীর চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটি অংশ। তাই জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি উঠেছে তার আইনগত দিক যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে। নুরুল হক নূর এবং তার দল অনেকদিন ধরেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার এক ধরনের দাবি, এক ধরনের আন্দোলন তারা চালিয়ে আসছিল। এখানে তাকে কিভাবে রিলেট করব আমি জানি না, তিনি কিন্তু এটি বলেছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবার একটি প্রক্রিয়া যে চলছে ভেতরে ভেতরে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার কথা থেকে এটি আসলে বোঝা যাচ্ছে। আচ্ছা, এই ঘটনায় লাল শার্ট পরা বা খয়েরি রঙের টি শার্ট পরা এক ব্যক্তিকে নিয়ে তুমুল চর্চা হচ্ছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন। পরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার ফেসবুক পেজে বলেছেন লাল শার্ট পরা ওই ব্যক্তি যাকে পেটাচ্ছে সে নুরুল হক নূর নয়, সে ছাত্র নেতা সম্রাট। আগে বলা হয়েছিল যে সে নুরুল হক নূরকে মেরেছে, এরকম একটি রিউমার ছড়িয়েছিল। এখন আমি গুরুত্বপূর্ণ দুই একটি তথ্য আপনাদেরকে দিতে চাই। রাশেদ খান বলেছেন সেনাবাহিনীর যারা
নুরুল হক নূরের উপর হামলা করেছে। খেয়াল করবেন, সেনাবাহিনীর যারা নুরুল হক নূরের উপর হামলা করেছে, এমনকি আমাদের কার্যালয়ে মানে গণ অধিকার পরিষদের কার্যালয়ে ঢুকে এবং বাথরুম ভেঙে অসংখ্য নেতা কর্মীকে রক্তাক্ত করেছে, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। মানে এই যে এতক্ষণ বললাম জাতীয় পার্টির অফিসের সামনে হয়েছে, এটি কিন্তু আর এখন মিলছে না। সাধারণ সম্পাদক রাশেদ খান বলছেন যে তাদের অফিসে ঢুকে যেটি বলছেন এটি কি আমরা সত্য মানবো, না জাতীয় পার্টির অফিসের সামনে যে সংঘর্ষের কথা হয়েছে বা অভিযোগ আছে এটিকে আমরা সত্য মানবো? প্রশ্নগুলো আপনাদের কাছে রাখলাম। এজন্যই অনেকে বলছেন এই হামলা সুপরিকল্পিত, টার্গেট ছিলেন আসলে নুরুল হক নূর। তা না হলে একটি দলের প্রধান নেতাকে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য এভাবে মারতে পারে? আপনারাই বলুন। সোশ্যাল মিডিয়ায় আরেকটি ফুটেজ ভেসে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে নুরুল হক নূর প্রেস কনফারেন্সে কথা বলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য সেখানে আসেন এবং নূর সহ উপস্থিত অনেককে বেধড়ক পেটান। আমি শুধু আর এটি দিয়ে আপনাদের সমনষ্ট করতে চাই না, আপনারা অনেকে এটি দেখেছেন বা সোশ্যাল মিডিয়াতে এটি আছে। এই ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যা কিন্তু কোনো সংবাদপত্রেও নেই, আইএসপিআর এর বিজ্ঞপ্তিতেও নেই। তাহলে এর ব্যাখ্যাটা কি? কে দেবে এর ব্যাখ্যা? এই ঘটনার সত্য যদি উন্মোচিত না হয়, যত তদন্তই হোক, যত বিবৃতি দেওয়া হোক না কেন, প্রকৃত সত্য এবং প্রকৃত অপরাধী কখনোই সামনে আসবে না। এখানে রাশেদ খানের একটি অভিযোগ বেশ গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। আজ দুপুরে, শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে রাশেদ বলেছেন, আগামীতে জাতীয় পার্টিকে বিরোধী দলের আসনে বসানোর চক্রান্ত চলছে। এ নিয়ে ডিজিএফআই এর সঙ্গে দলটির দেন দরবার হচ্ছে। জানি না তার সূত্র কি, তিনি অভিযোগ করেছেন। এজন্য গতকাল সেনাবাহিনীর মাধ্যমে জিএম কাদেরকে প্রটোকল দেওয়া হয়েছে, এটি তিনি বলেছেন। সেনা প্রধানকে উদ্দেশ্য করে রাশেদ খান বলেছেন, বিপি নূরের উপর হামলায় অভিযুক্তদের নাম অবিলম্বে প্রকাশ করতে হবে, না হলে মনে করব আপনি তাদের আশ্রয় প্রশ্রয়দাতা, অর্থাৎ সেনাবাহিনীর দিকে সরাসরি আঙ্গুল তুললেন। মানে এটি তো মনে করবো যথেষ্ট কারণ আছে যে এটি সেনাবাহিনীর বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ। এর জবাবটাই সেনাবাহিনী ভালো দিতে পারবে। জানি না তারা দেবে কিনা, তবে দেওয়া উচিত বলে আমি মনে করি। সেনাবাহিনীর ভূমিকা যেভাবে দিন দিন একের পর এক প্রশ্নের মুখে পড়ছে, জবাব না দিয়ে এবারও যদি তারা এড়িয়ে যায়, এটি জনমনে কেবল বিভ্রান্তি বাড়াতে থাকবে। রাশেদ এই প্রেস ব্রিফিংয়ে আরো একটি বিষয় পরিষ্কার করেছেন। বলেছেন, অনেকেই বলেছেন আমরা নাকি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছি, এটা মিথ্যাচার। দর্শক, যে আগে বললাম এই খেয়াল রাখতে, এখন মিলিয়ে নিন। আমাদের কোনো শীর্ষ নেতা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যাননি, রাশেদ খান নিশ্চিত করছেন। তিনি বলছেন, আমাদের কার্যালয়ের সামনে এসে আমাদের মারধর করে রক্তাক্ত করেছে পুলিশ ও সেনাবাহিনী। তিনি বলেন, এতে ডিজিএফআই এর হাত থাকতে পারে। ঘটনার সূত্র এখানেই নিহিত হতে পারে, যারা বুঝবার তারা বুঝে নিতে পারেন। আর ওই যে লাল টি শার্ট পরা যুবকের নাম পরিচয় যেটি রাশেদ প্রকাশ করেছেন, এক পোস্টে তিনি লিখেছেন ওই ব্যক্তি পুলিশের কনস্টেবল, তার নাম মিজানুর রহমান, তার বিপি নম্বরও দিয়েছেন রাশেদ। কিন্তু ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার বলছেন লাল টি শার্ট পরা ওই ব্যক্তিকে খুঁজতে তাদের কয়েকটি টিম কাজ করছে। বুঝুন অবস্থা। আবার ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেছেন লাল টি শার্ট পরা যুবক ডিবির কেউ নয়। এখানেও কিন্তু ডালমে কুচ কালা থাকতে পারে। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে, নুরুল হক নূরের উপর সেনাবাহিনী এবং পুলিশের ব্যাপক লাঠিচার্জের ফলে নূর রাস্তায় লুটিয়ে পড়েন। আবারও আরেকটি তথ্য পাওয়া গেল, বিভিন্ন লাইভ এবং ভিডিও পর্যবেক্ষণ করে তারা এটা নিশ্চিত হয়েছে। অর্থাৎ সংবাদপত্রের সব সংবাদ যেমন ঠিক নয়, তেমনি যা ঘটেছে বলে মনে হচ্ছে সেখানেও অনেক লুকায়িত ব্যাপার থাকতে পারে। এটা বের করা কিন্তু সরকারের কাজ। এই অডিওর বিভ্রান্তি দূর করাও সরকারের দায়িত্ব। সত্য এবং একমাত্র সত্যই এই পুরো ঘটনাটি সুরাহা করতে পারে।